আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে বৈদিক সিভিলাইজেশন। দেখো, বৈদিক সিভিলাইজেশন যদি আমরা শুরু করি, তো মনে আছে প্রথম আমরা হরপ্পান সিভিলাইজেশন করার আগেও একটা ক্লাস করেছিলাম, সেটা হচ্ছে টোটাল হিস্ট্রি ইন 40 মিনিটস। টোটাল হিস্ট্রিকে আমরা লিঙ্ক করেছিলাম 40 মিনিটের মধ্যে, মনে আছে সেটা? তো সেখানে আমরা বলেছিলাম যে সেই অস্ট্রালোপিথেকাস থেকে শুরু করে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স মানে আদি মানব গোষ্ঠী থেকে আধুনিক মানব গোষ্ঠী, এই যে যে একটা এভিলিউশন হলো, এই এভিলিউশনে দু ধরনের এভিলিউশন হয়। একটাকে বলা হয় বায়োলজিক্যাল এভিলিউশন, আরটাকে বলা হয় কালচারাল এভিলিউশন। বায়োলজিক্যাল এভিলিউশন মানে মাথার খুলির পরিবর্তন হয়, হাড়গোড় শক্ত হয়, মানুষ সোজা হয়ে দাঁড়াতে শেখে, ব্রেন ডেভেলপমেন্ট হয়। আর কালচারাল এভলিউশন মানে মানুষ আগুনের ব্যবহার করতে শেখে, মানুষ অস্ত্র বানাতে শেখে, মানুষ টাকার ব্যবহার শেখে, ইভেন মানুষ কথা বলতে শেখে, লিপি আবিষ্কার করতে শেখে, তাই না? এবং এই যে যে চেঞ্জেসটা সারা পৃথিবীর সমস্ত কোনায় কোনায় হয়েছিল এই এভলিউশনটা, হ্যাঁ কি না? তাই কোনায় কোনায় হয়েছিল, যার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাই ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এলাকাতে, যেখানেও এই এভলিউশনের একটা সূত্র আমরা পাই। তাই এইটার নাম দিয়েছিলাম আমরা হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পান সিভিলাইজেশন যাকে বলা হয় ফার্স্ট আরবানাইজেশন, এজ অফ ফার্স্ট আরবানাইজেশন। আচ্ছা, অনেকে বলে এবং তোমরা নিজেরাও পড়েছো, হরপ্পান সিভিলাইজেশন ধ্বংসের পেছনে বেদিক বেদিক বা বেদের বা আর্যদের একটা বিরাট ভূমিকা রয়েছে। এবং দিস ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি যে হরপ্পান সিভিলাইজেশন ইজ ডিস্ট্রয়েড বাই আরিয়ান সিভিলাইজেশন বা আরিয়ান ইনভেশন। কে দিয়েছিলেন এই থিওরি? মর্টিমার হুইলার। মর্টিমার হুইলার বলেছিলেন যে হরপ্পান সিভিলাইজেশন আর্যদের দ্বারাই ধ্বংস হয়। কিন্তু মর্টিমার হুইলারকে অনেকেই ডিফেন্ড করেছে যে কি করে আপনি বলছেন যে হরপ্পান সিভিলাইজেশন আরিয়ান সিভিলাইজেশন দ্বারা ধ্বংস হয়। আপনি দুটো কালচারকে দেখুন, পুরো অপোজিট। তাহলে আমি একদিকে হরপ্পান সিভিলাইজেশনকে রাখছি, একদিকে আমি বৈদিক সিভিলাইজেশনকে রাখছি। একটু তুলনামূলক যদি আলোচনা করার চেষ্টা করি, তাহলে বলছে যে কখনোই কোনো হায়ার কখনোই কোনো হায়ার সোসাইটিকে লোয়ার সোসাইটি দ্বারা রিপ্লেসড হওয়া উচিত নয়। কেন? হরপ্পান সিভিলাইজেশন ইজ আরবানাইজ সিভিলাইজেশন, শহর কেন্দ্রিক, শহর কেন্দ্রিক। বাট বৈদিক সিভিলাইজেশন গ্রাম কেন্দ্রিক, ভিলেজ সিভিলাইজেশন। তাহলে কি করে এটা ভিলেজ সিভিলাইজেশন কি করে শহর সিভিলাইজেশনটাকে উৎখাত করতে পারে? বা তুমি ভাবো, আগে একটা সময় আমরা কি ড্রেস পরতাম? মেয়েরা শাড়ি পরতো আর ছেলেরা ধুতি পাঞ্জাবি পরতো। তুমি ভাবো, এই ধুতি পাঞ্জাবি ছেড়ে আমরা কি পরা শুরু করলাম? জিন্স পরা শুরু করলাম, শার্ট পরা শুরু করলাম। মেয়েরা আরো মডার্নাইজ ড্রেস পরা শুরু করলো। আর এখন আরো মডার্ন হতে 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 পোশাক এতটাই ছোট হয়ে গেছে যে আমরা আর সেই অতীতেই ফিরে গেছি, তাই না? তো ব্যাপারটা হয়েছে, এখন যদি যারা খুব মডার্নাইজ ড্রেস পরে, তাদের যদি আলখাল্লা যা আগে পড়তে হতো তাই পড়তে বলা হয়, সে কি পড়বে? কখনোই না। ফলে আমাদের শুধুমাত্র আপসাইডে আপগ্রেডেশন হয়, আমরা কখনো ডাউন গ্রেডেশন আমাদের হয় না। মানে আমরা কখনোই মানে ইট বালি সিমেন্টের ঘরে থাকা অভ্যস্ত, আমরা কখনো এবার মাটির ঘরে ফিরে যাব না। বুঝতে পারছো জিনিসটা? সেই জন্য অনেকেই এই বৈদিক সিভিলাইজেশনের হরপ্পান সিভিলাইজেশনের মধ্যে একটা তুলনা করেছে। দেখো, তো এটা কি করে সম্ভব হতে পারে? সেই জন্য বলা হয় যে না, হরপ্পান সিভিলাইজেশন আলাদা, বৈদিক সিভিলাইজেশন আলাদা। হরপ্পান সিভিলাইজেশন ধ্বংস হয়ে যাওয়ার অনেক পরে গিয়ে বৈদিক সিভিলাইজেশন আলাদা করে ডেভেলপড হয়, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি ভাবো, এই হরপ্পান সিভিলাইজেশনটা কিন্তু প্রিমিটিভ 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 মানে আগে। আর বৈদিক সিভিলাইজেশনটা কিন্তু অনেকটা তুমি বলতে পারো যে মডার্ন।
সিভিলাইজেশন ভিলেজ হতে পারে। মডার্ন বলতে দেখো এদের লিপি আবিষ্কার করতে পেরে গেছে, এরা আয়রন আবিষ্কার করতে শিখে গেছে, কিন্তু প্রিমিটিভ কালচার, তারা এখনো প্রিমিটিভ কালচার ফলো করে, ঠিক আছে? এরকম অনেক তুলনা করা যেতে পারে। তো এটা হচ্ছে সেই বেদিক সিভিলাইজেশন, যে হঠাৎ করে হরপ্পান সিভিলাইজেশনের পরে কি করে বেদিক সিভিলাইজেশন আবির্ভাব হলো। কেউ কেউ বলছে না, এই আর্যরা কোথা থেকে এলো, এসে হঠাৎ করে এখানে বসে বলছে আমরা একটা সিভিলাইজেশন ডেভেলপ করব। তো সেটাই হচ্ছে বেদিক সিভিলাইজেশন। মানে বেদিক সিভিলাইজেশন মানেই হচ্ছে যে কোথাও না কোথা থেকে আর্যরা এলো, এসে কি করলো, এসে একটা সিভিলাইজেশন তৈরি করলো। তাই আর্যরা যে কোথা থেকে এসছে এটা নিয়ে বহুত দ্বন্দ্ব তৈরি হয়েছে। তাই অরিজিন অফ হোমল্যান্ড অফ আরিয়ান, মানে আর্যদের অ্যাকচুয়াল বাসভূমি কোথায় সেটা নিয়ে বহুত দ্বিমত তৈরি হয়েছে। আচ্ছা, এইটা শুরু করার আগে আমরা একবার টোটাল নোটের একটা ওভারভিউ দেখে নিই যে কি করে আমরা বেদিক সিভিলাইজেশনটাকে সাজিয়েছি। প্রথমত, বেদ মানেই হচ্ছে আর্যদের আবির্ভাব মানেই বেদের রচনা, আর বেদের রচনা থেকেই বেদিক সিভিলাইজেশন। তো এই আর্যরা এলো কোথা থেকে সেটা নিয়ে অনেক থিওরিজ রয়েছে। তো প্রথমত আমরা সেটা করেছি। দ্বিতীয়ত হচ্ছে এই টোটাল বেদিক সিভিলাইজেশনটাকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি ঋগ্বেদিক যুগ, আর এটাকে বলা হয় ল্যাটার বেদিক যুগ। মানে ঋগ্বেদ যে সময়ে লেখা হয় সেই সময়কার ইতিহাস, আর মানে সেই টাইম ফ্রেমটা কত, 1500 থেকে 1000 বিসি, এই টাইম ফ্রেম। আর ল্যাটার মানে হচ্ছে 1000 বিসি থেকে 600 বিসি। তুমি ভাবো হরপ্পান সিভিলাইজেশন টাইম ফ্রেমটা আমরা কত অবধি বলি, 1750 বিসি অবধি বলি না? তার দেখো মিনিমাম 2 বছরের একটা গ্যাপ, তো 200 বছরের একটা গ্যাপ। তো কি করে এই গ্যাপটা ফিল, তো কাউকে না কাউকে করতে হবে, তো কে এই গ্যাপটা ফিল করলো? সেই জন্য হরপ্পা এবং বেদিক দুটোকে আলাদা আলাদা সিভিলাইজেশন হিসেবে ট্রিট করা হয়। তো আমরা কি করেছি, আমরা ল্যাটার বেদিক যুগ আর ঋগ্বেদিক যুগকে আলাদা আলাদা দুটো স্ট্যান্ডাতে ভেঙে দিয়েছি। তুমি যে কোনো বই যদি দেখো, যে কোনো হিস্ট্রির বই দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে ঋগ্বেদিক সম্পর্কে তোমার আলাদা করে লেখা, ল্যাটার বেদিক সম্পর্কে আলাদা করে লেখা। বাট আমরা কি করেছি, লেফট সাইডে ঋগ্বেদকে রেখেছি, রাইট সাইডে ল্যাটার বেদকে রেখেছি, মানে পিরিয়ডটাকে রেখেছি। দেখো তাহলে এখানে হচ্ছে জেনারেলাইজ ইনফরমেশন অফ ঋগ্বেদ অ্যান্ড ল্যাটার বেদিক পিরিয়ডের একটা জেনারেলাইজ ইনফরমেশন। নেক্সট চলে যাচ্ছে আমরা পলিটিক্যাল কন্ডিশন। এই সময় পলিটিক্যাল কন্ডিশন কেমন ছিল, দেশকে রুল করতো কেমন, ঋগ্বেদিক পিরিয়ডে পলিটিক্যাল কন্ডিশন কেমন, ল্যাটার বেদিক পিরিয়ডে পলিটিক্যাল কন্ডিশন কেমন, সেটাকে আমরা রাখার চেষ্টা করেছি। নেক্সট আমরা রেখেছি ইকোনমিক লাইফ, এখানকার মানুষের ইকোনমিটা কেমন ঋগ্বেদিক পিরিয়ডে, এবং ইকোনমিক লাইফ অফ ল্যাটার বেদিক পিরিয়ডে কেমন। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাচ্ছি সোশ্যাল লাইফ ঋগ্বেদের কেমন ছিল, সোশ্যাল লাইফ ল্যাটার বেদে কেমন ছিল। নেক্সট এদিকে হচ্ছে রিলিজিয়াস লাইফ ঋগ্বেদে কেমন ছিল, রিলিজিয়াস লাইফ ঋগ্বেদে কেমন, ল্যাটার বেদিকে কেমন। এটা হচ্ছে জেনারেলাইজড ঋগ্বেদ পিরিয়ড অ্যান্ড ল্যাটার বেদ পিরিয়ড, এটাকে আমরা আলাদা করেছি কিছু ক্রাইটেরিয়ার বেসিসে, সোশ্যাল লাইফ, রিলিজিয়াস লাইফ, ইকোনমিক লাইফ, পলিটিক্যাল লাইফ অ্যান্ড জেনারেলাইজড ইনফরমেশন। এবার কি করেছি বলো তো, এবার আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই যে তোমার ইকোনমিক লাইফ, পলিটিক্যাল লাইফ, এখান থেকে আমরা কিছু সাব পার্টকে ডিটেলে পড়ার চেষ্টা করেছি। লাইক তুমি যদি দেখো যে এই যে পলিটিক্যাল লাইফে দেখো এক ধরনের ট্রাইবাল অ্যাসেম্বলি আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে ট্রাইবাল অ্যাসেম্বলি কি, বিদত সভা সমিতি, এগুলো কি? তাহলে আমরা এই পলিটিক্যাল লাইফ থেকে একটা নতুন সাব পার্ট পেলাম যেটা নিয়ে আমাদের ডিটেলে পড়ার দরকার আছে। তাই দেখো আমরা অ্যাসেম্বলি নিয়ে পড়াশোনা করছি। দিস ইজ 5 ট্রাইবাল অ্যাসেম্বলি, এদের কি পাওয়ার। নেক্সট তুমি যদি দেখো যে ধরো আমি রিলিজিয়াস লাইফে চলে যাচ্ছি, তো রিলিজিয়াস লাইফ মানে এদের ভগবান বা গড কারা ছিল,
এটা ডিটেলে পড়তে হয়। তাই দেখো রিলিজিয়াস পার্ট থেকে ভগবানকে আলাদা করে আমরা একটা সাব টপিক বার করেছি। অথচ তুমি যদি কোনো বই দেখো সবকিছু কিন্তু ঘেটে আছে। না, আমরা ঘাটবো না, আমরা প্রথমে জেনারেলাইজ পড়বো, দেন সেখান থেকে আমরা ডিটেলে পড়াশোনা করব। ক্লিয়ার? তাহলে এই যে পাঁচটা পার্ট, রিলিজিয়াস, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল আর জেনারেলাইজ, এর থেকে যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকে সেটাকে আমরা আলাদা করে সাব পার্টের মধ্যে রাখছি। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা রেখেছি, সেটা হচ্ছে ওল্ড নেম ভার্সেস নিউ নেম। আচ্ছা, আমরা প্রচুর রিভার পাবো এখানে ঋগ্বেদে। তো ঋগ্বেদে রিভারগুলোকে কি নামে ডাকা হতো, আর এখন সেই রিভারের নাম চেঞ্জ হয়ে কি হয়েছে, তাহলে ওল্ড নেম কি নিউ নেম কি রিভারের, সেটা আমরা পড়ব। নেক্সট, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয় যে ঋগ্বেদে কোন ওয়ার্ড কতবার এসছে। ঋগ্বেদে কোন ওয়ার্ড কতবার এসছে? ওম ওয়ার্ডটা এসছে 128 বার, জন ওয়ার্ডটা এসছে 275 বার, গাউ ওয়ার্ডটা এসছে 176 বার। তো এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। অ্যান্ড আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে বিভিন্ন টার্মিনোলজি। ঋগ্বেদ বা এই যে তুমি যদি বেদিক সিভিলাইজেশন দেখো, তাহলে কিছু টার্মের সঙ্গে তোমার পরিচিত হতে হবে। গ্রামিনী কাকে বলা হয়, ভীষ কাকে বলা হয়, পুর কাকে বলা হয়, দেখো অয়স কাকে বলা হয়, কৃষ্ণ অয়স কাকে বলা হয়, শতনাম নেত্র কাকে বলা হয়, এগুলো তোমাকে জানতে হবে। কিছু টার্মিনোলজি, তার মানে কি, পরীক্ষায় কোশ্চেন দেয়। নেক্সট অ্যান্ড সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে লিটারেচার, ঋগ্বেদিক লিটারেচার। ঋগ্বেদিক লিটারেচার যদি আমরা এই নোটটা পড়তাম না, যদি এই নোটটা পড়তাম, তাহলে আমাদের দুদিনে শেষ হয়ে যেত। এই ঋগ্বেদিক লিটারেচার, এটা পুরোটাই একটা মানে ডিটেল ক্লাস, ডিটেল ক্লাস। ঠিক আছে, তো চলো আমরা এক এক করে এই পুরো জিনিসটাকে শেষ করে দিই। এই হচ্ছে আমার পুরো ঋগ্বেদ এবং তাকে আমরা কিভাবে সাজিয়েছি তার ডিটেল নোটটা। ঠিক আছে, এবার আমরা এক এক করে পড়া শুরু করব। ঠিক, তাহলে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি বৈদিক সিভিলাইজেশন। আচ্ছা, বৈদিক সিভিলাইজেশন মানেই হচ্ছে আর্যদের কথা। তাহলে আমাদের প্রথমত যেটা জানতে হবে, অরিজিনাল হোমল্যান্ড অফ আরিয়ান, আর্যদের হোমল্যান্ড কোথায়। দেখো সেই রিলেটেড অনেকগুলো থিওরিজ এবং তার কিছু প্রোফাউন্ডার্স রয়েছে। যেমন আমরা যদি প্রথমত দেখি, কেউ বলেছে আর্যরা এসছে আর্কটিক রিজিয়ন থেকে, কেউ বলেছে আর্যরা এসছে সেন্ট্রাল এশিয়া থেকে, কেউ বলেছে আর্যরা এসছে ইউরোপ থেকে, কেউ বা বলেছে তিবেত থেকে। তাই কোন হিস্টোরিয়ান আর্যদের অরিজিনাল হোমল্যান্ড সম্পর্কে কি বলেছে সেটা তোমাকে জানতে হবে। যেমন বিজি তিলক, তার মতে আর্যরা এসছে আর্কটিক রিজিয়ন থেকে। শুধু তাই নয়, মুখে বলেছে নয়, তিনি বইও লিখেছেন, দ্য বুক কি আর্কটিক হোম অফ বেদাস, আর্কটিক হোম অফ বেদাস, এই বইতে উনি কিন্তু আর্যদের অরিজিন নিয়ে অনেক কথা বলেছেন। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া, যেটা কে দিয়েছিলেন, ম্যাক্স মুলার। তো ব্র্যাকেটে লিখে রাখো, না ব্র্যাকেটে লিখতে হবে না, লেখাই রয়েছে, দিস থিওরি ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি। মানে আর্যদের অরিজিনটা কোথা থেকে, সেন্ট্রাল এশিয়া থেকে হয়েছে, যেটা হচ্ছে মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি। মানে এতগুলো থিওরির মধ্যে আমরা কোনটাকে বেশি অ্যাকসেপ্ট করেছি, ম্যাক্স মুলার। ইউরোপ থেকে এসছে স্যার উইলিয়াম জোন্স বলেছেন, এবং তিবেত থেকে এসছে দয়ানন্দ সরস্বতী বলেছেন। ঠিক আছে, আচ্ছা দেখো, পরীক্ষা একবার কোশ্চেন দিয়েছিল, সেটা হচ্ছে কোন ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারি যে আর্যরা সত্যি অর্থে ইরান থেকে ইন্ডিয়াতে এসছে। সেটাও একটা তোমাকে জানতে হবে। মানে তুমি ধরে নিতে পারো যে এই যে তিব্বত বা তোমার ইউরোপ বা একটা ইনস্ক্রিপশন বলছে আর্যরা এসছে ইরান থেকে, তো লেখো ইরান, ইরান। তাহলে ইরান থেকে আর্যরা ইন্ডিয়াতে এসছে, ইন্ডিয়াতে এসছে, এটা কোথা থেকে আমরা জানতে পাচ্ছি? এটা জানতে পাচ্ছি আমরা বোঘাজকই ইনস্ক্রিপশন থেকে, BOGHAZKOI, বোঘাজকই ইনস্ক্রিপশন থেকে আমরা কিন্তু জানতে পাচ্ছি
আর্যরা ইরান থেকে এসছে, বোঘাজকই ইনস্ক্রিপশন থেকে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আর্য কথাটার অর্থ কি সেটা তো আমাকে জানতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই আরিয়ান? দেখো আর্য মানে তুমি বলতে পারো এরা এক প্রকারের ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গ্রুপ, মানে এ গ্রুপ অফ পার্সন যারা একটা কমন ল্যাঙ্গুয়েজে কথা বলে, সেটা হতে পারে আর্য মানে। আর্য মানে হাই বার্থ হতে পারে। আর্য মানে যাদের জন্ম অনেক উঁচু বংশে, যাদের যাদের ব্লাডকে বলা হয় নবেল ব্লাড। আর্য মানে একটা জাতি বলতে পারি, রেস। আর্য মানে আমরা কাল্টিভেটর বলতে পারি। ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন নামে আমরা আর্যকে ডিফাইন করতে পারি। কখনো আর্য মানে কাল্টিভেটর, কারণ এরা চাষবাস করে, এরা একটা ভাষায় কথা বলে, তাই ভাষাভাষী গ্রুপ। বা আমরা বলতে পারি উচ্চ জন্ম, উচ্চ বংশোদ্ভূত, তাই হাই বার্থ বা জাতি হিসাবেও ট্রিট করতে পারি। দেখো বেদিক এজটাকে আমরা দুটো ভাগে ভেঙে দিয়েছি। একটাকে আমরা বলতে পারি ঋগ্বেদিক পিরিয়ড, আর এটাকে আমরা বলি ল্যাটার বেদিক পিরিয়ড। একটা ঋগ্বেদিক পিরিয়ড, একটা ল্যাটার বেদিক পিরিয়ড। ঠিক আছে? আচ্ছা এই যে তুমি ভাবো যে আমরা একটু আগে দেখলাম মর্টিমার হুইলার বলেছেন যে হরপ্পান সিভিলাইজেশনকে ধ্বংস করেছিল কারা? আর্য। শুধু তাই নয়, বিবি লালও এটাকে সম্মতি দিয়েছেন। বিবি লাল একটা কথা বলেছেন, এটা পরীক্ষায় কোশ্চেন দেয়, লেখো ঋগ্বেদিক আরিয়ানস, ঋগ্বেদিক ঋগ্বেদিক আরিয়ান মানে ঋগ্বেদিক আর্য and the Harappan people, Rigvedic Aryan and the Harappan people might have the same, might have been same people, might have been same people. This theory is given by, this theory was given by বিবি লাল। বিবি লাল বলেছে যে আসলে ঋগ্বেদিক যে আর্যরা আর হরপ্পা এরা একই পার্সন, কিন্তু সেই একই কোশ্চেন মাইন্ডে চলে আসছে, তাহলে একটা একটা আরবানাইজ স্ট্রাকচার হলো আর এটা কেন তোমার ভিলেজ স্ট্রাকচার হলো, তাই তো? আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি দুটো তুলনামূলক আলোচনা। ঋগ্বেদকে লেফট সাইডে রেখেছি আমরা, বা ঋগ্বেদিক পিরিয়ডকে লেফট সাইডে রেখেছি, আর ল্যাটার বেদিক পিরিয়ডকে আমরা রাইট সাইডে রেখেছি। দেখো যদি আমরা চলে যাই যে টাইম ফ্রেম, দেখো ঋগ্বেদের টাইম ফ্রেম হচ্ছে 1500 বিসি থেকে 1000 বিসি, এর টাইম ফ্রেম হচ্ছে 1000 থেকে 600 বিসি। দেখো মেইন সোর্স অফ ইনফরমেশন আমরা ঋগ্বেদিক পিরিয়ডের সম্পর্কে জানতে পারি কোথা থেকে? ঋগ্বেদ থেকে, কারণ ঋগ্বেদিক পিরিয়ডে অ্যাকচুয়ালি ঋগ্বেদটাকে লেখা হয়, তার জন্য ঋগ্বেদিক টাইম ফ্রেম সম্পর্কে আমরা ডিটেলে ঋগ্বেদ থেকে জানতে পারি। ঠিক আছে, নেক্সট বলা হচ্ছে যে ঋগ্বেদ ইজ কম্পোজড অন দ্য ইন ঋগ্বেদিক পিরিয়ড, যেটা একটু আগেই বললাম, ঋগ্বেদকে আমরা ঋগ্বেদিক পিরিয়ডে কি করেছি? কম্পোজ করেছি। আচ্ছা ঋগ্বেদ ইজ কম্পোজড বাই দ্য ব্যাঙ্ক অফ সরস্বতী রিভার। আমরা সরস্বতী রিভারের ব্যাঙ্কে বা তীরে বসে আমরা কিন্তু ঋগ্বেদটাকে লিখি। কি বললাম? সরস্বতী রিভারের তীরে বসে আমরা কিন্তু ঋগ্বেদটাকে লিখি। নেক্সট হচ্ছে দুটো রিভার খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কোশ্চেন দেয়, একটা হচ্ছে ইন্দাস রিভার আর এটাকে বলা হয় সরস্বতী রিভার। এই দুটো রিভারকে দুটো আলাদা আলাদা ডেজিগনেশন দেওয়া হয়েছে। ইন্দাস ইজ দ্য মোস্ট মেনশনড রিভার, দ্যাট মিনস ঋগ্বেদে বা আরিয়ান সিভিলাইজেশনে ইন্দাসকে সব থেকে বেশি বার ইউজ করা হয়েছে, মোস্ট মেনশনড রিভার। তাহলে এতগুলো রিভারের মধ্যে কোন রিভারের উল্লেখ আমরা সব থেকে বেশি পাই? অ্যান্সার ইন্দাস। দেন সরস্বতী রিভার, সরস্বতী রিভারকে বলা হয় দ্য হোলিয়েস্ট রিভার, মানে এটাকে আমরা পুজো করি, দেবী হিসাবে ট্রিট করা হয়। তার মানে অতগুলো রিভারের মধ্যে সব থেকে পূজ্য রিভার কোনটা?
সরস্বতী। আর সব থেকে মেনশনড রিভার কোনটা? ইন্দাস। ইন্দাস। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাটা যদি আমরা একটু দেখে নিই, যে ল্যাটার বেদিক পিরিয়ডের ইকোনমি বলো, পলিটিক্যাল কন্ডিশন বলো, সব কিছুই চেঞ্জ হয়ে যায় আয়রন আবিষ্কারের পর থেকে। তো আয়রন ওর আমরা কিন্তু ল্যাটার বৈদিক পিরিয়ডেই আবিষ্কার করি, মানে আয়রনের আকরিক, সেখান থেকে আমরা আয়রন তৈরি করি এবং সেখান থেকে প্রচুর আমরা অস্ত্র শস্ত্রও তৈরি করি। কোন টাইম ফ্রেমের দিকে? প্রায় 1000 বিসির দিকে আমরা কিন্তু আয়রন ওর তৈরি করি এবং সেখান থেকে অস্ত্র শস্ত্র তৈরি করি। এবার তুমি ভাবো, এই যে যে ঋগ্বেদ, এই যে ঋগ্বেদ যে টাইম ফ্রেমে বিলং করে, সেই টাইম ফ্রেমে বেসিক্যালি আর্যরা কোথায় সীমাবদ্ধ ছিল? নর্দার্ন সাইডে অনেকটা সীমাবদ্ধ ছিল, তাই না? দ্য মেইন সেন্টার অফ ঋগ্বেদিক পিরিয়ড ওয়াজ 7 রিভার, সপ্ত সিন্ধু অঞ্চল, ঠিক আছে? ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সুতলেজ, ইন্দাস, এই যে যে তোমার রিভারগুলো রয়েছে, এই রিভারগুলোকে নিয়ে, এই রিভারগুলোকে নিয়ে কিন্তু আলটিমেটলি তাদের পুরো আলোচনা, তাদের সমস্ত কিছু ওই রিভারকে কেন্দ্র করে। তো ওই অঞ্চলটাকে আমরা নাম দিয়েছি ব্রহ্মাবর্ত। ব্রহ্মাবর্ত। কিন্তু যখন টাইম এগোচ্ছে, তারা তাদের পেশা চেঞ্জ করছে, তাদের পাওয়ার চেঞ্জ হচ্ছে। যখনই আয়রন তৈরি হয়েছে, প্রচুর আরও আয়রন টুলস তৈরি হয়েছে, তখন ওরা আর এই ব্রহ্মাবর্তে সীমাবদ্ধই থাকতে চায়নি। তারা ধীরে ধীরে ওই সমস্ত ঢাল, সরকি, তরোয়াল নিয়ে কি তৈরি করেছে? তারা সাউথ এবং ইস্টার্ন সাইডে হাঁটা শুরু করেছে। তাই ওয়েস্টার্ন ইউপি, বিহার, বাংলা, এই জায়গায়ও তারা ধীরে ধীরে ল্যাটার পিরিয়ডে ছড়িয়ে পড়েছিল। তাই পুরো নর্দার্ন ভারতেই আর্যদের আমরা একটা প্রভাব দেখতে পাই, আর একে আমরা বলে থাকি আর্যাবর্ত। তাহলে ব্রহ্মাবর্ত কি করে আর্যাবর্তে ট্রান্সফার হলো, বোঝা গেল? এর মাধ্যমেই তৈরি হয়েছে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি, তোমার এখানে লেখা রয়েছে এদের ইকোনমিটা অনেকটা প্যাস্ট্রাল, এদের ইকোনমিটা অনেকটা অ্যাগ্রেরিয়ান। যদিও আমরা এটা ইকোনমি যখন পড়বো তখন ডিটেলে পড়বো। আচ্ছা, পলিটিক্যাল কন্ডিশন অফ ঋগ্বেদিক পিরিয়ড। চলো পলিটিক্যাল কন্ডিশনে চলে যাচ্ছি। আচ্ছা, পলিটিক্যাল কন্ডিশন বলতে দেখো, এদের মেইন যিনি ছিলেন তিনি হচ্ছেন রাজা বা রাজন। মেইন কে? রাজন বা রাজা। আচ্ছা, এই রাজা হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারির হেড। এই রাজাটা অ্যাকচুয়ালি কিন্তু ট্রাইবাল চিফ, মানে বেসিক্যালি ট্রাইবালরাই কিন্তু আমাদের সত্যি অর্থে আমরা কিন্তু দেশের নাগরিক নই, সত্যি অর্থে অরিজিন নই আমরা। এ দেশের অ্যাকচুয়াল সদস্য কারা জানো? ট্রাইবালরা। আর্যদের সঙ্গে ওরাই একমাত্র ফাইট করেছে, এবং অনেক সময় দেখা গেছে আর্য এবং অনার্য এদের মধ্যে মিক্সিং হয়েছে। বিদেশিরা এদেশে আসার পরে এদেশের কিছু মেয়েদের হয়তো ভালো লেগে ফেলেছে, বিয়ে করেছে। তো আমাদের অরিজিনটা কিন্তু হয়েছে সাদা কালোর মিক্সিংয়ে, আর্য এবং অনার্যের মিক্সিংয়ে। তো অ্যাকচুয়ালি এই সময়ে ঋগ্বেদিক টাইম ফ্রেমে কারা লিডার ছিল? ট্রাইবালরাই লিডার ছিল। তো ট্রাইবাল চিফকে বলা হতো রাজন, যাকে আমরা বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। এবং দেখো, যে কোনো রাজার একার পক্ষে কি সমস্ত দেশকে রুল করা সম্ভব না? তাকে সাহায্য করার জন্য লাগবে অ্যাসেম্বলি, সভা লাগবে। তো আমাদের 5 ট্রাইবাল অ্যাসেম্বলি দরকার হয়। যে 5টা ট্রাইবাল অ্যাসেম্বলি টোটাল পলিটিক্যাল কন্ডিশনটাকে ধরে রেখে। যেমন মোদিজি একা যেমন দেশকে চালাতে পারবে না, মোদিজির সঙ্গে দরকার কাকে? কিছু কমকে দরকার, মানে কাউন্সিল অফ মিনিস্টারকে দরকার। কাউকে আমরা হোম মিনিস্টারের দায়িত্ব দেব, কাউকে আমরা স্পোর্টস মিনিস্টারের দায়িত্ব দেবো, কাউকে আমরা ফরেন মিনিস্টারের দায়িত্ব দেবো। সবাই মিলেই তো কাজটা করব। তো রাজাকে হেল্প করার জন্য রয়েছে ট্রাইবাল অ্যাসেম্বলি। বিদত, সভা, সমিতি, গণ এবং পরিষদ, এই 5টা ট্রাইবাল অ্যাসেম্বলি হচ্ছে তোমার মেইন। আর এই 5টা ট্রাইবাল অ্যাসেম্বলি সম্পর্কে ডিটেলে আমরা পরের ক্লাসে করব। এরপরে যদি চলে যাই আমরা, যে
ইম্পর্টেন্ট কিছু ঋগ্বেদিক অফিসিয়ালস রয়েছে, যাদেরকে বলা হয় পুরোহিতা, সেনানি, বিশ্বপতি, গ্রামনি অ্যান্ড দূতা। দেখো, পুরোহিতা মানে যারা পুরোহিত, যারা পূজা অর্চনা করে, এরা কি ঋগ্বেদিক পিরিয়ডে কিছু অফিসিয়ালস ছিল। রাজাকে এরা কি করতো, এরা জ্ঞান দিত, বা রাজার সমস্ত দোষ দুঃখ কষ্ট এরা সলভ করত। সেনানি মানে যারা সেনা ছিল বা সেনা প্রধান ছিল। বিশ্বপতি মানে যারা 20 মানে গ্রাম, অনেকগুলো গ্রামকে নিয়ে বলা হয় 20, সেই অনেকগুলো গ্রামের যে লিডার তাকে বলি আমরা বিশ্বপতি। তাহলে এরা কি অফিসিয়ালস। গ্রামনি, গ্রামের হেডকে বলি গ্রামনি। আর দূতা হচ্ছে আরো ক্ষুদ্র পরিসরে যারা প্রজা, তাদের বলা হয়। তাহলে অনেকগুলো ঋগ্বেদিক অফিসিয়ালস রয়েছে যারা কিনা বিভিন্নভাবে রাজাকে সাহায্য করার চেষ্টা করেছে। ক্লিয়ার? আচ্ছা, এই সময় না একটা ব্যাটেল হয়েছিল, যাকে বলা হয় ব্যাটেল অফ 10 কিংস। 10 জন রাজার মধ্যে একটা যুদ্ধ হয়, যাকে বলা হয় ব্যাটেল অফ 10 কিং। খুব গুরুত্বপূর্ণ এই যুদ্ধটা, বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। আচ্ছা, এই ব্যাটেল অফ 10 কিং কার সঙ্গে কার হয় তাহলে? এই ব্যাটেল অফ 10 কিং হয় বেসিক্যালি তোমার ট্রাইবাল যে গোষ্ঠী, অ্যানশিয়েন্ট বেদিক যে ট্রাইবগুলো ছিল, সেই অ্যানশিয়েন্ট বেদিক ট্রাইবসের 5টা ফোকস, 5টা আলাদা আলাদা ট্রাইবাল গোষ্ঠী, এরা আলটিমেটলি একটা তোমার একটা যুদ্ধ কন্ডাক্ট করেছিল, যেখানে 10 জন রাজা ছিল, যাকে বলা হয় ব্যাটেল অফ 10 কিং, যাকে বলা হয় ব্যাটেল অফ 10 কিং। আচ্ছা, এই ব্যাটেল অফ 10 কিং এর মানে বেসিক্যালি তুমি ধরে নিতে পারো যে আর্য ভার্সেস অনার্যের যে যুদ্ধ, মানে 5 আরিয়ান ট্রাইব 5 নন আরিয়ান ট্রাইবের সঙ্গে যুদ্ধ করেছিল। কি বললাম? 5 আরিয়ান ট্রাইব, 5 জন আরিয়ান ট্রাইব বা আর্যর সঙ্গে 5 জন নন আরিয়ান ট্রাইবের যুদ্ধ হয়। 5 জন আরিয়ান ভার্সেস নন আরিয়ান। আচ্ছা, তোমার পরীক্ষায় কোশ্চেন দেবে এই 5 জন আরিয়ান ট্রাইব কে কে ছিল। এটা ইউপিএসসির কোশ্চেন। নাম্বার 1 যদু, YADU। নাম্বার 2 আনাস, ANUS। নাম্বার 3 ধরায়ুস, DRU, ধুরায়ুস, DRUHYUS বা ধরায়াস। নাম্বার 4 তুর্বস, তুর্বস। নাম্বার 5 পুরু, পুরু। তাহলে যদু, অ্যানাস, ধরায়ুস, তুর্বস আর পুরু, এই 5টা হচ্ছে আরিয়ান ট্রাইব। এই 5টা আরিয়ান ট্রাইব 5টা নন আরিয়ান ট্রাইব এর সঙ্গে যুদ্ধ করে। ঠিক আছে? আচ্ছা, 5টা আরিয়ান ট্রাইব বলতে তোমার দেখো বেসিক্যালি প্রথম যে তোমার 4টে যদু, অ্যানাস, ধরায়ুস এবং তুর্বস, এই 4 জন যুক্ত হয় পুরুষ সঙ্গে। তাহলে দেখো 5 জন এই যে রাজা, এখানে 5 জন রাজা, নন আরিয়ান 5 জন রাজা, টোটাল 10 জন রাজা। তাহলে প্রথম 4 জন যুক্ত হয় পুরুষ সঙ্গে, এর একটা অ্যালায়েন্স তৈরি করে, মানে একটা জোট তৈরি করে। 5 জন রাজার একটা জোট তৈরি করে, 5 জন আরিয়ানদের একটা জোট তৈরি করে। এরা যুদ্ধ করে 5 নন আরিয়ান রাজার জোটের সঙ্গে। সেই নন আরিয়ান রাজার জোটের হেড হচ্ছে ভরত। কি? ভরত। সেই 5 জন যে নন আরিয়ান, তাদের হেড হচ্ছে ভরত। বুঝতে পারছো? তার মানে বেসিক্যালি 5 আরিয়ান ট্রাইব ভার্সেস 5 নন আরিয়ান ট্রাইব, 5 আরিয়ান ট্রাইব অ্যালায়েন্স তৈরি করে আর 5 নন আরিয়ান ট্রাইব অ্যালায়েন্স তৈরি করে। তাই যুদ্ধটা হয় আরিয়ান ভার্সেস নন আরিয়ান 10 জন রাজার মধ্যে। তাই এটাকে বলা হয় ব্যাটেল অফ 10 কিং। আচ্ছা, এই যুদ্ধটা কোথায় হয়েছিল, কোন রিভারের পাশে?
সেটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। এই যুদ্ধটা হয় পুরুষিনী রিভারের পাশে। এবং ব্যাটেল কার সঙ্গে কার হয়েছিল? সে তুমি দেখলেই আরিয়ান ভার্সেস নন আরিয়ান 5-5। তো কখনো কখনো পরীক্ষায় এই তুর্বসটা বলে যে তুর্বসের সঙ্গে ভরত ট্রাইবের হয়েছিল। এতগুলো না বলে বলে দেয় যে তুর্বসের সঙ্গে ভরতের যুদ্ধ হয়, তাতেও কিছু ভুল নেই। যদি বলে পুরুষ সঙ্গে ভরতের যুদ্ধ হয়, তাতেও ভুল নেই। যদি বলা হয় যদুর সঙ্গে ভরতের যুদ্ধ হয়, তাতেও ভুল নেই। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিয়েছি ভরত ট্রাইব ভার্সেস তুর্বস ট্রাইব, কারণ এটাই সব থেকে বেশিবার পরীক্ষায় কোশ্চেন দেয়। তুর্বসের নামটা দিয়ে দেয়। বুঝতে পারছো জিনিসটা? তো এটা একটু মাথায় রাখতে হবে যে ব্যাটল অফ টেন কিং কার সঙ্গে কার হয়। ঠিক আছে, আচ্ছা একটু মাথায় রাখো, এই ভরত ট্রাইব এটা তো নন আরিয়ান ট্রাইব, মানে এটা আমাদের ইন্ডিয়ান ট্রাইব তারা। তো এর হেড তো ভরত, মানে ভরত বলতে ট্রাইবটা ভরত। তো বেসিক্যালি এই ভরত ট্রাইব যেটা, তার যিনি চিফ বা রাজা, ঠিক আছে, ভরত ট্রাইব বা চিফ যিনি, তিনি হচ্ছেন সুদাস। সুদাস। তাহলে অ্যাকচুয়ালি 5 জন নন আরিয়ানের সঙ্গে 5 জন আরিয়ানের যুদ্ধ হয়। তো নন আরিয়ানদের যে হেড সেটা হচ্ছে ভরত ট্রাইব। সেই ভরত ট্রাইবের যে রাজা তিনি হচ্ছেন সুদাস। তাহলে সুদাস ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করছেন। আচ্ছা এই সুদাসের যিনি প্রিস্ট, মানে এনার যিনি উপদেশ দেওয়ার যে ব্যক্তি, বলি না উপদেষ্টা, তাহলে ভরতের উপদেষ্টা কে ছিলেন সেটা পরীক্ষায় কোশ্চেন দেয়, বশিষ্ঠা। লেখো প্রিস্ট, প্রিস্ট অফ সুদাস। সুদাসের প্রিস্ট কে ছিলেন, উপদেষ্টা কে ছিলেন? বশিষ্ঠা। VASISHTHA, বশিষ্ঠা। ক্লিয়ার? তাহলে ভরত ট্রাইব ভার্সেস তুর্বস ট্রাইব। ভরতের হেড ছিল সুদাস, সুদাসের যিনি উপদেষ্টা বা প্রিস্ট ছিলেন তিনি হচ্ছেন বশিষ্ঠা। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা পলিটিক্যাল কন্ডিশন অফ ল্যাটার বৈদিক পিরিয়ড যদি দেখি কিভাবে এই সিনারিওটা চেঞ্জ হয়েছে। দেখো রাজা ধীরে ধীরে তার পাওয়ার হারিয়েছে। ঠিক আছে, সরি রাজা মানে রাজন। রাজন ধীরে ধীরে তার পাওয়ার হারিয়েছে। এই রাজন অ্যাকচুয়ালি ট্রান্সফার হয়েছে কিং দ্বারা। রাজন কারা? রাজন হচ্ছে ট্রাইবাল হেড, বাট কিং হয়ে গেল পুরো দেশের হেড, যাদের কিংডম বা এরিয়াটা অনেক বড়। তাহলে রাজনদের প্রায়োরিটি কমে গেল, রাজার প্রায়োরিটি বেড়ে গেল, বা কিং এর প্রায়োরিটি বেড়ে গেল। এবং এই যে অ্যাসেম্বলি, এগুলোকে আস্তে আস্তে করে ডিজলভ করে দেওয়া হলো। দেখো তারা তাদের পাওয়ার এবং ইম্পর্টেন্স সবই কি হারিয়ে ফেললো। কি পপুলার অ্যাসেম্বলিজ গুলো আর থাকলো না ল্যাটার ভেদিক পিরিয়ডে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আমরা ইকোনমিক লাইফে। আচ্ছা ইকোনমিক লাইফ অফ বেদিক পিরিয়ড, যদি ঋগ্বেদিক পিরিয়ড তুমি যদি দেখো, তাহলে ইকোনমিক পিরিয়ড হচ্ছে, দেখো বেসিক্যালি এদের ইকোনমিটা কেমন ছিল। ইকোনমি অফ প্যাস্ট্রাল। প্যাস্ট্রাল মানে পশু চালনা, মানে এরা পশু চালিয়ে বেড়াতো, পশু চালিয়ে বেড়াতো। মানে এরা ছিল এক প্রকারের ভ্যাগাবন্ড, ঘুরে বেড়াতো। যেখানে এক পাল পশু রাখা হলো, তারা ওখানের ঘাস ফাস শেষ করে দিল, তখন চলো আবার নতুন জায়গায়। কন্টিনিউয়াস এটা ঘুরে বেড়াতো। আচ্ছা এই পশু মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পশু হচ্ছে কাউ। এই কাউকে বলা হয় ব্যাকবোন অফ দ্য ইকোনমি। তাদের ব্যাকবোন কিন্তু কাউয়ের ওপরে দাঁড়িয়েছিল। ঠিক আছে, এই কাউকে ঋগ্বেদে কি বলতো? অগ্ন। কাউকে আমরা কি বলতাম? অগ্ন। বুঝতে পারছো? মানে কাউ তো আমরা বলছি, বাট কাউয়ের ঋগ্বেদিক ভাষা হচ্ছে অগ্ন। এই কাউ যেহেতু ব্যাকবোন অফ দ্য ইকোনমি ছিল, তখন কি বলতো, তখন কাউ নিয়ে অনেক যুদ্ধ হতো। যে রাজার কাছে যত বেশি গরু থাকবে, সেই রাজাই ইকোনমিক্যালি তত স্টেবল, তত পাওয়ারফুল। সেই জন্য কাউ নিয়ে রাজার মধ্যে রাজার যুদ্ধ হতো। যে এক রাজা আর এক রাজাকে মানে যুদ্ধ ঘোষণা করেছে কেন? তার গরুগুলোকে ছিনিয়ে তার কাছে গরুর সংখ্যা বাড়াবে বলে। এই যুদ্ধটাকে বলা হয় গাভিষ্টি।
গাভী নিয়ে যে যুদ্ধ তাকে বলা হয় গাভিষ্টি। এই গাভিষ্টির একটা মিনিং আছে, লিখে রাখো, ইন সার্চ অফ কাউ। ইন সার্চ অফ কাউ, গাভিষ্টির মিনিং হচ্ছে ইন সার্চ অফ কাউ, মানে গরু খোঁজা যুদ্ধ, তাই এটাকে বলা হয় ইন সার্চ অফ কাউ, যাকে আমরা বলছি গাভিষ্টি। ক্লিয়ার? আচ্ছা, এই সময় ইকোনমিটা কেমন ছিল? এই সময় ধীরে ধীরে এগ্রিকালচারের প্র্যাকটিস বাড়তে শুরু করলো। দেখো, প্যাস্ট্রাল যে ইকোনমি, এটা কিন্তু আস্তে আস্তে করে তোমার বিলুপ্ত হতে থাকলো, নো লঙ্গার মেন সাবস্টেন্স অফ পিপল। কি দেখো, এখানে ধীরে ধীরে কিন্তু এগ্রিকালচারটা ফ্লারিশ করলো, মানে ইকোনমি ওয়াজ অ্যাগ্রেরিয়ান। ইকোনমি ওয়াজ অ্যাগ্রেরিয়ান, মানে এগ্রিকালচার তোমার মেন ইকোনমি ছিল। আর পশুপালন একদমই যে চলে গেছে এমনটা নয়, এখানে ক্যাটেল রেয়ারিংটা এখনো প্রমিনেন্ট ছিল, বাট তা বাদে মোটামুটি পশু চালনাই যে মেন এটা নয়, এখন ক্যাটেল রেয়ারিংটা আছে, বাট মেইন হচ্ছে অ্যাগ্রেরিয়ান, এগ্রিকালচার। আচ্ছা, এই সময় না দুটো কারেন্সি মার্কেটে খুব পপুলার ছিল, একটাকে বলা হয় নিস্ক আর একটা হচ্ছে মনা। একটা নিস্ক একটা মনা, যেমন তো এই নিস্ক এবং মনা কিন্তু পরবর্তীকালে কারেন্সি হয়েছে। ইনিশিয়ালি এগুলো ছিল কিন্তু একটা অর্নামেন্ট। ইউপিএসসির কোশ্চেন, লেখো নিস্ক ওয়াজ অ্যান অর্নামেন্ট। নিস্ক ওয়াজ অ্যান অর্নামেন্ট। এই নিস্ক কথাটা এসছে নেকলেস থেকে, নেকলেস থেকে নিস্ক এসছে নেকলেস থেকে। নিস্ক ওয়াজ আ অর্নামেন্ট at the beginning, মানে শুরুতে এটা ছিল একটা অর্নামেন্ট। লেটার ইট বিকাম আ কয়েন, পরবর্তীকালে এটা কয়েনে কনভার্ট হয়। আচ্ছা, এই দুটো কারেন্সির পাশাপাশি লেটার বৈদিক পিরিয়ডে আরো দুটো কারেন্সি আসে, একটাকে বলা হয় শতমান, আর একটা হচ্ছে কৃষ্ণাল। শতমান এবং কৃষ্ণাল, এটা হচ্ছে আরো দুটো কারেন্সি তৈরি হয়। আচ্ছা, এই সময় ট্যাক্সের নাম যেটা ছিল সেটা হচ্ছে বালি ট্যাক্স। আর এই সময় যে ট্যাক্স ছিল বালি, ভাগ, শুল্ক, অনেক ধরনের ট্যাক্স এই সময় মার্কেটে ছিল। এই সময় এগ্রিকালচার ছিল সেকেন্ড অকুপেশন, বাট প্যাস্টোরালিজম বা প্যাস্টোরাল ইকোনমিটা ছিল মেইন ইকোনমি। ঠিক আছে? এবং পানি নামক একটা সিস্টেম, পানি মানে হচ্ছে যারা ট্রেডার সম্প্রদায়, তাহলে এই পানি এরা কিন্তু এই সময় ট্রেডও করতো টুকটাক করে, তার জন্যই তো তোমার সমস্ত কিছু। তাহলে এই সময় কিন্তু ট্রেডও হতো, প্যাস্ট্রাল ইকোনমি ছিল, আবার এগ্রিকালচারকে সেকেন্ড অকুপেশন ভাবে ট্রিট করা হতো। এখানে প্যাস্ট্রাল ইকোনমিটা ধীরে ধীরে মানে ডাউনগ্রেডে চলে গেল, শুধু ক্যাটেল রেয়ারিংটা থাকলো এবং এগ্রিকালচারকে পুরো দমে ফোকাস করা হলো। আর এগ্রিকালচার পুরো দমে ফোকাস করলে এরা আর ভেগাবন্ডের মধ্যে ঘুরে বেড়াতে পারবে না, এরা এগ্রিকালচারাল ল্যান্ডের আশপাশে বসবাস করতে থাকলো। ক্লিয়ার? তো এটা হচ্ছে তাদের ইকোনমিক লাইফ। তো চলো আমরা চলে যাচ্ছি তাদের সোশ্যাল লাইফে। আচ্ছা, সোশ্যাল লাইফ বলতে এই সময় ছিল বর্ণ সিস্টেম খুব পপুলার, আর এই সময় ছিল কাস্ট সিস্টেম খুব পপুলার। আচ্ছা, বর্ণ সিস্টেম মানে বডি কালার। বর্ণ কি? বডি কালার। আচ্ছা, বডি কালারের উপরে বেস করে আমরা দু ধরনের সিস্টেম পেয়েছি, একটা হচ্ছে তোমার কি আর্য আর একটা অনার্য, যাদেরকে দুটো ভাগে আমরা ভাগ করছি অন দ্য বেসিস অফ বর্ণ সিস্টেম। আর্য হচ্ছে হোয়াইট কালার আর নন আর্য হচ্ছে ব্ল্যাক কালার স্কিন। ক্লিয়ার? ধীরে 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 এটা আরো বেশি ডিভিশনের দিকে কঠিন জায়গায় পৌঁছে গেল, সেটাকে বলা হয় কাস্ট সিস্টেম। কাস্ট সিস্টেম আমরা জানি
ঋগ্বেদের পুরুষ সূক্ত বলে একটা জায়গা রয়েছে, যে জায়গায় কাস্ট সিস্টেম মানে আমাদের যে অরিজিন অফ কাস্ট, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অ্যান্ড শূদ্র, এই যে যে কাস্ট, এই কাস্ট সিস্টেমটা কোথা থেকে অরিজিনেট হয়েছে বা কোথা থেকে নেওয়া হয়েছে? ঋগ্বেদের পুরুষ সূক্ত, ওই জায়গা থেকে আমরা কাস্ট সিস্টেমের গল্পটা জানতে পারি। বলা হয় ইন্ডিয়াতে 4 প্রকারের কাস্ট সৃষ্টি হয়েছে ব্রহ্মার বডি থেকে, ব্রহ্মার শরীর থেকে কাস্ট সিস্টেম অরিজিনেট করেছে। লাইক ব্রহ্মার মুখ, মুখ থেকে তৈরি হয়েছে ব্রাহ্মণ, ব্রহ্মার মুখ থেকে তৈরি হয়েছে ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণদের মুখ খুব পাওয়ারফুল হয়, সেই জন্য তারা খুব ভালো মন্ত্র উচ্চারণ করতে পারে। আচ্ছা, এবার যিনি তোমার ব্রাহ্মণ যে মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মার, তেমনি ব্রহ্মার বাহু থেকে সৃষ্টি হয়েছে ক্ষত্রিয়, তাই তারা অস্ত্রশস্ত্র এবং যুদ্ধ করায় খুব পারদর্শী। দেখো, বৈশ্য, বৈশ্য হচ্ছে থাই, ব্রহ্মার থাই থেকে তৈরি হয়েছে বৈশ্য। যেমন থাই সারা বডির ভারকে বহন করে, আমাদের থাই যেমন সারা বডির ভারকে বহন করে, তেমনি বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করে পুরো ইকোনমিকে ধরে রাখে। আর শূদ্র যারা নিষ্পেষিত, নিপীড়িত, অত্যাচারিত, সেটা তারা তৈরি হয়েছে ব্রহ্মার পদতল থেকে। পায়ের ফুট যেমন সবসময় মাটির নিচে চাপা খায়, তেমনি শূদ্রাও সমাজে চাপাই খেয়েছে। এই সময় সোসাইটি ছিল অনেকটা প্যাট্রিয়ার্কাল, পুরুষতান্ত্রিক, ঠিক আছে। চাইল্ড ম্যারেজ ওয়াজ আননোন, এই সময় চাইল্ড ম্যারেজ বলে কিছু ছিল না, এই সময় চাইল্ড ম্যারেজ বলে কিছু ছিল না। ফেমাস ওম্যান, প্যাট্রিয়ার্কাল হলেও কিছু ফেমাস ওম্যানদের সম্পর্কে আমরা জানতে পারি, লোপামুদ্রা, অপালা, বিশ্বভারা, যারা তাদের নিজেদের নামকে ইতিহাসের পাতায় অক্ষর করে রেখেছে, অমর করে রেখেছে। আচ্ছা, এখানে তিনটে যে সম্প্রদায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর মধ্যে প্রথম যে তিনটে সম্প্রদায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এদের উপনয়নের অধিকার ছিল সেই সময়, কিন্তু শূদ্রদের উপনয়নের অধিকার ছিল না। উপনয়ন মানে হচ্ছে পৈতে, মানে এই সময় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এরা পৈতে পড়তো, কিন্তু শূদ্রদের পৈতে পড়ার কোনো রাইট ছিল না। আর এই সময় ল্যাটার বৈদিক পিরিয়ডটা অনেকটা কঠিন সময়, সেই সময় ওমেনদের কোনো প্রায়োরিটি দেওয়া হতো না, অত্যাচার করা হতো, মানে খুব বাজে একটা ওমেনদের ওপরে টর্চার করা হতো। সেই সময়কার পপুলার দুজন ওম্যান হচ্ছেন গার্গী এবং মৈত্রেয়ী। মৈত্রেয়ী তো পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিলিজিয়াস লাইফ অফ ঋগ্বেদিক পিরিয়ড। তুমি যদি দেখো, মেল গড কিন্তু প্রমিনেন্ট ছিল সেই সময়, প্রিডমিনেন্ট ছিল ইন্দ্র, অগ্নি, বরুণ। ধীরে ধীরে নতুন নতুন ভগবান আবির্ভাব হলো, বিষ্ণু, শিব ইত্যাদি ইত্যাদি। তারা কিন্তু নেচারের পুজো করতো। আর ধীরে ধীরে কিন্তু বলতে থাকো বরুণ, ইন্দ্র এদের কিন্তু পাওয়ার কমতে থাকতে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার জেনারেলাইজড ইনফরমেশন। তো তুমি যদি এখান থেকে স্পেশালাইজড ইনফরমেশন পড়তে চাও, তাহলে দেখো তার জন্য রয়েছে ইম্পর্টেন্ট ঋগ্বেদিক গডস, ইম্পর্টেন্ট ঋগ্বেদিক গডস। তো চলো আমরা একটু শুরু করছি। গডসদের নাম কি, তারা কি ধরনের গডস, তাদের সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা আমরা এখানে সাজিয়ে দিয়েছি। নাম্বার 1 হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট গড হচ্ছে ইন্দ্র। ইন্দ্রকে আমরা কি বলি? গড অফ রেন বা গড অফ থান্ডার। আমরা সবাই জানি বৃষ্টির দেবতাই হচ্ছে ইন্দ্র, গড অফ রেন। বজ্রপাত এগুলো সবই ইন্দ্রের জন্য হচ্ছে। এছাড়া ইন্দ্রকে আরেকটাও বলা হয় ওয়ার গড, ওয়ার গড, যুদ্ধের দেবতা। যুদ্ধের দেবতা, দেখবে ইন্দ্র হচ্ছে খুব পাওয়ারফুল ধনুর্বিদ, সেই জন্য ইন্দ্রের ছেলে হচ্ছে অর্জুন, পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর হয়েছিলেন। তাহলে ইন্দ্র হচ্ছে ওয়ার গড। আচ্ছা, এই ইন্দ্রকে নিয়ে
আমরা কতগুলো হায়াম লিখেছি? 250টা হায়াম লিখেছি। দ্যাট মিন্স আমাদের যে ঋগ্বেদ রয়েছে না, ঋগ্বেদের টোটাল শ্লোক রয়েছে 1028, 1028টা শ্লোক রয়েছে ঋগ্বেদে। সেই 1028টা শ্লোকের মধ্যে 250 শ্লোক কেবলমাত্র ইন্দ্রকে নিয়ে লেখা। এখান থেকে প্রমাণিত হয় ইন্দ্র ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গড ইন দ্য ভেদিক সিভিলাইজেশন। এই ইন্দ্রর দুটো নিক নেম আছে, একটাকে বলে পুরন্দর, আরেকটাকে বলা হয় বিত্রগ্ন। আচ্ছা, পুর কথাটার অর্থ হচ্ছে ফোর্ট, ফোর্ট মানে দুর্গ ধ্বংসকারী, তাই একে বলা হয় ডেস্ট্রয়ার অফ ফোর্ট, ডেস্ট্রয়ার অফ ফোর্ট, ফোর্ট হয়ে গেছে, এটা ফোর্ট হবে। পুরন্দর মানে যে ফোর্ট ধ্বংস করে, ওয়ার গড বলেছি। আর ডেস্ট্রয়ার অফ ড্যাম তাকে বলা হয় বিত্রগ্ন, যে ড্যাম ধ্বংসকারী তাকে বলা হয় বিত্রগ্ন, যে ফোর্ট ধ্বংসকারী তাকে বলা হয় পুরন্দর। তাহলে ইন্দ্রকে আমরা বলে থাকি। নেক্সট হচ্ছে অগ্নি। আচ্ছা, অগ্নিকে বলা হয় গড অফ ফায়ার, সবাই জানি আগুনের দেবতা। আচ্ছা, তাকে কতগুলো হায়াম ডেডিকেট করেছি আমরা? 200খানা হায়াম। তো এর পাশে লিখে রাখো সেকেন্ড মোস্ট প্রমিনেন্ট গড। আচ্ছা, এই অগ্নিকে আমরা একটা কথা বলি যে অগ্নিকে বলা হয় দ্য মাউথ অফ গড। কি বলা হয়? মাউথ অফ গড। অগ্নিকে কি বলা হয়? মাউথ অফ গড। দ্যাট মিন্স ভগবানের মুখ। কেন? তার কারণ হচ্ছে, ধরো তুমি ভগবান ইন্দ্রকে ডাকতে চাইছো, ভগবান ইন্দ্রকে ডেকে বলছো, হে ইন্দ্রদেব, যদি তুমি আমার মনোবাসনা পূর্ণ করো তাহলে আমি তোমার নামে একটা পাঠা বলি দেবো। ঠিক, যদি আমি ডব্লিউবিসিএস অফিসার হতে পারি তাহলে ইন্দ্রদেবকে বলছো তুমি একটা পাঠা বলি দেবে। আচ্ছা, এটা ইন্দ্র তো ভগবান, তো ইন্দ্রের কাছে এই মেসেজটা তো নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে ইন্দ্রের কাছে? তুমি তো আর ভগবানের সঙ্গে ডিরেক্ট কথা বলছো না, সেটা হচ্ছে অগ্নি। আমরা যজ্ঞ কেন করি? যজ্ঞ করা হয় পার্টিকুলার সেই ভগবানকে আহুতি দেওয়া হয়, ডাকা হয়। তো আমি অগ্নির মাধ্যমে ইন্দ্রকে ডাকবো এবং আমার মেসেজটা অগ্নির মাধ্যমে ইন্দ্রের কাছে পৌঁছে দেব। সেটা সেই জন্যই বলা হয় মাউথ অফ গড। আচ্ছা, নেক্সট হচ্ছে বরুণ। বরুণ হচ্ছে গড অফ ইউনিভার্স অ্যান্ড মোর্টালিটি, গড অফ ইউনিভার্স অ্যান্ড মোর্টালিটি। আচ্ছা, লিখে রাখো গড অফ ল, গড অফ ল। তাহলে বরুণকে আমরা বলে থাকি গড অফ ল। আচ্ছা, এই লটাকে একটা অন্য ভাষায় লেখা হয় যাকে বলা হয় গড অফ রিটা, RITA, RITA, গড অফ রিটা। ঠিক আছে, গড অফ ল, গড অফ রিটা। দেখো বলা হয় হি ওয়াজ দ্য প্রোটেক্টর অফ কসমিক অর্ডার্স, মানে আমাদের যে মহাজাগতিক শক্তিগুলো রয়েছে সেই গুলো থেকে আমাদের রক্ষা করছে কে? বরুণ। ক্লিয়ার? নেক্সট দেখো ধ্রায়ুষ, বলা হয় গড অফ হেভেন, স্বর্গের দেবতা। দেখো এদের আবার ডেজিগনেশন আছে, যে গডগুলো রয়েছে তারা কেউ কেউ স্বর্গে থাকে, কেউ কেউ মর্তে থাকে। মর্তে বলতে দেখো অগ্নি, ইন্দ্র, বৃষ্টি দিতে হবে তো, মর্ত থেকে চলে গেলে তো হবে না। বরুণ, এরা সবাই কিন্তু মর্তের দেবতা। বাট ধায়ুষ, ইনি হচ্ছেন একদম পিতামহ ভীষ্মের মতো। মহাভারতে ভীষ্ম যেমন সবচেয়ে বেশি পপুলার ছিল এবং সবচেয়ে বেশি বয়স্ক ছিল, তো এই ধ্রায়ুষ হচ্ছে এই সময়কার ভীষ্ম।
যাকে বলা হয় গড অফ হেভেন, গড অফ হেভেন, যাকে বলা হয় ওল্ডেস্ট গড, মানে সব থেকে বয়স্ক গড। ইনি কিন্তু ফাদার অফ সূর্য, ফাদার অফ সূর্যা। আজকে এই যে সূর্যদেব এত পাওয়ার, তার সূর্যদেবের বাবাও রয়েছে কে, ধায়ুষ, যাকে বলা হয় গড অফ হেভেন। বা একে তুমি এরকম বলতে পারো ফাদার অফ হেভেন, ফাদার অফ হেভেন। তাহলে গড অফ হেভেন তেমনি ফাদার অফ হেভেন, যা খুশি হতেই পারে। আচ্ছা সোমা, সোমা হচ্ছে গড অফ প্ল্যান্ট। আচ্ছা কেন? কারণ এই এক ধরনের পার্টিকুলার প্ল্যান্ট থেকে কি আনা হয়, সোমরস, সোমরস। ওই প্ল্যান্ট থেকে আমরা কি কালেক্ট করি, সোমরস কালেক্ট করি। দেখবে আমরা যখন যজ্ঞ করি না, আমরা ঘি ঢালি না, তো সেই সময় ঘি কোথায় ছিল, সেই সময় কি ঢালা হতো, সোমরস ঢালা হতো, সেই সময় সোমরস ঢালা হতো। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু। এবং এটা ইউপিএসসিতে কোশ্চেন দিয়েছিল যে সোমাকে নিয়ে কতগুলো হায়াম ডেডিকেট করা হয়েছে, 1 2 3 হায়াম, 123টা শ্লোক কিন্তু আমরা সোমাকে নিয়ে ডেডিকেট করে লেখা। সরস্বতীকে কি বলা হয়, গড অফ রিভার, বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট মাদার ডেইটি, দেবতাদের মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছেন এই সরস্বতী। এবং আমরা একটু আগেই দেখলাম ঋগ্বেদকে আমরা লিখি কিন্তু সরস্বতী রিভারের পাশে, তাই নয় কি? সাবিত্রী, যাকে আমরা বলি গড অফ লাইট, গড অফ লাইট। আচ্ছা এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এই যে গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র আমরা জানি, তো এই গায়ত্রী মন্ত্রটা অ্যাকচুয়ালি কাকে ডেডিকেট করে লেখা, গায়ত্রী মন্ত্র অ্যাকচুয়ালি কাকে ডেডিকেট করে লেখা, গায়ত্রী মন্ত্রটা কিন্তু সাবিত্রীকে ডেডিকেট করেই লেখা। তাহলে গায়ত্রী মন্ত্র ওয়াজ ডেডিকেটেড টু দ্য সাবিত্রী। আচ্ছা এই গায়ত্রী মন্ত্র কে কম্পোজ করেছিলেন, বিশ্বমিত্র বা বিশ্বমিত্রা, উনি কিন্তু গায়ত্রী মন্ত্র কম্পোজ করেছিলেন। বহুবার পরীক্ষায় কোশ্চেন দেয়, বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, গায়ত্রী মন্ত্র কম্পোজড করেন বিশ্বমিত্র। আচ্ছা অদিতিকে কি বলা হয়, অদিতিকে বলা হয় মাদার অফ গড, অদিতিকে বলা হয় মাদার অফ গড, বা লেখো গড অফ ইটার্নিটি, গড অফ ইটার্নিটি। গড অফ ইটার্নিটি। আচ্ছা ইটার্নিটি মানে হচ্ছে শাশ্বত, মানে মা তো মাদার অফ গড মানে যার পাওয়ার মানে অসম্ভব রকম যার পাওয়ার রয়েছে, গড অফ ইটার্নিটি মানে শাশ্বত, মঙ্গল, এইগুলো হচ্ছে তোমার মেন। তাহলে গড অফ ইটার্নিটি হচ্ছে অদিতি, ঠিক আছে? আচ্ছা আর একটা আমরা একে আরো বলতে পারি, তাহলে বলো তো অদিতি সঙ্গে কার বিয়ে হয়েছিল, অদিতির সঙ্গে বিয়ে হয়েছিল ধায়ুষের। এটা কিন্তু বলা নেই, আমি এমনি বলছি, কারণ অদিতিকে বলা হয় মাদার অফ সূর্যা, মাদার অফ সূর্যা, সূর্যের মা। তাহলে সূর্যের মা যদি অদিতি হয় আর সূর্যের বাবা যদি ধায়ুষ হয়, তাহলে দুজনের বিয়েই হয়েছিল, লজিক্যালি তো তাই বলে। তাই আমি সেই জন্যই তোমাদের বললাম। আচ্ছা আর একটা লিখে রাখো, গড হচ্ছে মরুত, গডের নাম কি, মরুত, MARUTS, মারুতস, যাকে বলা হয় স্ট্রম স্পিরিট, যাকে কি বলা হয়, গড অফ স্ট্রম স্পিরিট বা স্ট্রম স্পিরিট, স্ট্রম স্পিরিট। ঝড় এটাকে রুখে দেওয়ার ক্ষমতাও রয়েছে মরুতের। অ্যান্ড ফাইনালি আর একটা লিখে রাখো, না আর লাগবে না, ছেড়ে দাও, এই অবধি ঠিক আছে, মরুতটাই ঠিক আছে। আর এটা বললাম পুষান লেখাবো, পুষান হচ্ছে গড অফ ম্যারেজ, দরকার নেই এটা, পুষান। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে
ঋগ্বেদ এবং ল্যাটার বেদিক পিরিয়ড, এর মধ্যে একটা তুলনামূলক আলোচনা, এবং কিছু গডস যারা খুব প্রমিনেন্ট গড ছিল ঋগ্বেদে, তো সেটাকে আমরা পুরোটা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, ডিফারেন্ট টাইপস অফ ট্রাইবাল অ্যাসেম্বলি, কতগুলো ওয়ার্ড কতবার আনা হয়েছে, রিভার টার্মিনোলজি, অ্যান্ড আলটিমেটলি তোমার পুরো লিটারেচার পোর্শনটা। ক্লিয়ার?